ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে অমরেন্দ্র চক্রবর্তী রচিত আমাজনের জঙ্গলে নামে যে গল্পটি তোমাদের চতুর্থ পাঠে রয়েছে তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখো, আশা করছি তোমরা উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো হাতে কলমের প্রথমেই তোমাদের লেখক পরিচিতি দেওয়া আছে। তোমাদের সেখান থেকে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথম প্রশ্ন, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো। এখানে তোমাদের দেখো উল্লেখযোগ্য গ্রন্থ হিসেবে কয়েকটা বইয়ের নাম দেওয়া আছে, তোমরা সেখান থেকে দুটো পছন্দ মতো লিখে দিতে পারো। তো এইরকমভাবে উত্তরটা লিখবে। অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম হলো সাদা ঘোড়া, হিরু ডাকাত। এখানে তোমরা এই দুটো বইয়ের জায়গায় আরও অন্য বইয়ের নাম দেওয়া আছে, সেটা লিখতে পারো। তারপর দেখো 2-এর দাগে বলা হয়েছে ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক ছিলেন। তো এখানে দেখো তোমাদের লেখক পরিচিতির যে শেষ লাইনটা রয়েছে সেখানে তার সম্পাদিত পত্রপত্রিকার মধ্যে রয়েছে বলে কয়েকটা পত্রপত্রিকার কিন্তু নাম দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা কয়েকটা উল্লেখ করে দিতে পারো। তো এখানে তোমরা উত্তরটা এইরকমভাবে লিখবে, ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি ছেলেবেলা, কর্মক্ষেত্র প্রভৃতি পত্রিকার সম্পাদক ছিলেন। পর আমরা পরের প্রশ্ন অর্থাৎ 3-এর দাগের প্রশ্নে চলে যাব। সেখানে বলা হয়েছে ঠিক উত্তরের তলায় দাগ দাও। দেখো 3-এর 1-এর দাগের প্রশ্নে বলা হয়েছে লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, আমাজন, সুন্দরবন। সঠিক উত্তর কি হবে? আমাজন। 3-এর 2-এর দাগে বলা হয়েছে আমাদের একেবারে পিছনের, সামনের, পাশের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? না সামনের। তারপর 3-এর 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট 2-একের, মিনিট 7-একের, মিনিট 10-একের মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়। তো এখানে সঠিক উত্তর কি হবে? না মিনিট 2-একের মধ্যে। তারপর দেখো 3-এর 4-এর দাগের প্রশ্নে বলা হয়েছে উবা, বোতো, তোবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? না উবা। এরপর 3-এর 5-এর দাগের প্রশ্নে বলা হয়েছে উবা চক্ষরি, লতাপাতা, কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? না কাঠকুটো। এরপর 4-এর দাগের প্রশ্নে বলা হয়েছে গান বাজনা শব্দটির প্রথম অংশ গান এবং দ্বিতীয় অংশ বাজনা পরস্পরের পরিপূরক। নিচের শব্দগুলির পরে তাদের সমার্থক বা প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দজোড় তৈরি করো। সমার্থক অর্থাৎ একই অর্থ বোঝাবে, ঠিক আছে? এই রকম ধরনের শব্দ তোমাদের পাশে বসাতে হবে, নিচে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে তার পাশে। তো প্রথমেই আছে লোক, তো তারপরে আমরা লিখতে পারি জন। তাহলে এগুলো কীরকমভাবে লিখতে হবে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই রকমভাবেই কিন্তু তোমরা পরবর্তী সমস্ত শব্দগুলো লিখবে। তারপর দেখো তোমরা ভাবনার সঙ্গে লিখতে পারো চিন্তা, আশার সঙ্গে লিখতে পারো আকাঙ্ক্ষা, তাহলে এটা আশা আকাঙ্ক্ষা হয়ে গেল। তারপর কাঠের সঙ্গে কুটো লিখতে পারো, কারণ এই কাঠ কুটো শব্দটা কিন্তু আমরা এই পাঠ্য যে গল্পটা সেখানে পেয়েছি এর আগে। তারপর দেখো রোগের সঙ্গে তোমরা লিখতে পারো ব্যাধি, ডাক্তারের সঙ্গে লিখতে পারো বদ্যি, ডাক্তার বদ্যি এই কথাগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। হাঁকের সঙ্গে লিখতে পারো ডাক, হাঁক ডাক। তারপর দেখো ধনের সঙ্গে লিখতে পারো দৌলত, ধন দৌলত হয়ে গেল তাহলে। তো এইগুলো তোমাদের যেমনভাবে লিখে দেখিয়ে দিলাম তোমরা সেরকমভাবে লিখবে। তারপর দেখো 5-এর দাগের প্রশ্নে চলে যাব। সেখানে বলা হয়েছে নিচে কিছু কর্তা, কর্ম ও ক্রিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানে দেখো কর্তা অর্থাৎ যে কাজ করে, কর্ম অর্থাৎ যাকে কেন্দ্র করে কাজ করা হয়, আর ক্রিয়া অর্থাৎ যে কোনো কাজ করা বোঝালে সেটাকে ক্রিয়া বলা হয়ে থাকে। তো এবার কি বলেছে, এই কর্তা, কর্ম, ক্রিয়া এইগুলো যে আছে, তো কর্তার সাথে কর্ম ক্রিয়াকে মিলিয়ে তোমাদের কিন্তু এখানে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে। এখানে কটা বাক্য তৈরি করার কথা বলা হয়েছে? না 5টি বাক্য। তাহলে চলো আমরা এখানে দেখে নিই 5টি বাক্য আমরা কীরকমভাবে লিখতে পারি। প্রথম বাক্য হিসেবে আমরা লিখতে পারি আমি প্রার্থনা করলাম। তারপর দ্বিতীয় বাক্য উবা ছবি আঁকছিল। তৃতীয় বাক্য হিসেবে আমরা লিখতে পারি বোতো পাখি দেখছে। তারপর চতুর্থ বাক্য সে স্কুলে যাচ্ছে
এবং পঞ্চম বাক্য আমরা লিখতে পারি ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে। এর পরের পৃষ্ঠায় আমরা চলে যাব। সেখানে কি বলা হয়েছে 6 দাগের প্রশ্নে, না নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। প্রথম শব্দ ধীরে ধীরে। ধীরে ধীরে খাও। তারপর দেখো বসে বসে। এক্ষেত্রে আমরা লিখতে পারি তুমি বসে বসে সময় নষ্ট করো না। তারপরের যে শব্দ আছে সেটা হচ্ছে আগে আগে। তোমার আগে আগে এগিয়ে কোনো লাভ নেই। তারপর দেখো হেঁটে হেঁটে। এক্ষেত্রে আমরা লিখতে পারি বেড়াতে গিয়ে সবাই হেঁটে হেঁটে পাহাড়ে উঠছে। তারপর আছে জেগে জেগে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবে কাজ করে স্বপ্ন পূরণের চেষ্টা করো। তারপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা তোমাদের ছকের মধ্যে শব্দার্থ দেওয়া আছে। এই শব্দার্থগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে, কারণ অনেক সময় কিন্তু এই শব্দার্থ থেকে প্রশ্ন দিয়ে দেয় পরীক্ষার সময়। আচ্ছা, তারপর আমরা 7 দাগের প্রশ্নে চলে যাব। সেখানে কি বলা হয়েছে, না গল্পের ঘটনা অনুযায়ী নিচের বাক্যগুলোকে পরপর সাজিয়ে লেখো। তাহলে এখানে আমি 1 2 3 4 করে তোমাদের পয়েন্টগুলো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে পয়েন্টগুলো দিয়ে দেখিয়ে দিলাম 1 2 3 4 করে, সেইগুলো তোমরা পরপর লাইনগুলো লিখে নিতে পারো। এরপর দেখো আমরা চলে যাব 8 দাগের প্রশ্নে। সেখানে কি বলা হয়েছে, না নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ 1 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন। তো তোমরা এখানে লিখবে লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। তারপর 2 দাগের প্রশ্ন, লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন। লেখক উবাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন। এরপর 3 দাগের প্রশ্নে বলা হয়েছে জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে। তো এই ক্ষেত্রে তোমরা উত্তরে কি লিখবে, না জলের দেবতা বলে বোতোকে আমাজনের বাসিন্দারা মানে। এরপর 4 দাগের প্রশ্নে বলা হয়েছে উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। তো এখানে তোমরা লিখবে উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। তারপর আমরা চলে যাব 5 দাগের প্রশ্নে। এখানে বলা হয়েছে বালির দেশ কথার অর্থ কি। তো এইখানে কিন্তু তোমাদের পাঠ্য বইতে দেওয়া ছিল কি বালির দেশ অর্থাৎ মরুভূমি। সেই লাইনটাই তোমরা এখানে কিন্তু লিখে দেবে, যেহেতু তোমাদের এক বাক্যে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তো আর বেশি কিছু এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এরপরে দেখো জেনে রেখো বলে তোমাদের একটা ছকের মধ্যে তোমরা যে এতক্ষণ ধরে আমাজন সম্পর্কে এই গল্পটাতে পড়লে সেই আমাজন কি বা তার অবস্থান কোথায়, সেটা কী রকম, তার প্রকৃতি কেমন, সেখানে কী রকম মানুষজন বা কী ধরনের পশু পাখি বাস করে, সেইগুলো সম্পর্কে কিন্তু এখানে কিছু তথ্য দেওয়া আছে। এটা একবার তোমরা রিডিং পড়ে নিও। এরপর আমরা 9 দাগের প্রশ্নে চলে যাব। দেখা যাক সেখানে কি বলা হয়েছে। এখানে 9 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 দাগের প্রশ্ন, কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন। তো এই ক্ষেত্রে তোমরা উত্তরে লিখবে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি কাকাদের সঙ্গে না থাকাকে সৌভাগ্যজনক বলে মনে করেছে কারণ আমাজনের জঙ্গল, নদী, চাঁদ, এখানকার সরল মানুষজন তার দেখাই হতো না যদি সে কাকাদের সঙ্গে থাকত। এরপর 9 দাগের প্রশ্নে বলা হয়েছে কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে, কিভাবেই বা সেই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। তো এক্ষেত্রে দেখো প্রথম প্রশ্নের উত্তরে লিখবে নৌকো উৎসবের কথা আমাদের আলোচ্য পাঠ্যাংশ অর্থাৎ আমাজনের জঙ্গলে রয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখবে আমাজনের মানুষেরা বোতোকে আমাজনের জলের দেবতা বলে মনে করে। নৌকো উৎসবে বোতোর দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ। নৌকায় নৌকায় গান বাজনা চলে। প্রথম নৌকা বোতোর দেখা পেলে সব নৌকার গান বাজনা মিনিট 2 মধ্যে থেমে যায় এবং তারা নিঃশব্দে চারদিক থেকে গোল হয়ে ঘিরে ঘুরতে থাকে। এই বোতো আমাজনের বিপদ আপদে মানুষকে রক্ষা করে। এরপর 9 দাগের প্রশ্নে বলা হয়েছে বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি কী, তার সম্বন্ধে সকলে কি কল্পনা করে। তো প্রথম প্রশ্নের উত্তরে লিখবে বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি হলো বোতোই নাকি আমাজনের বিপদ আপদে মানুষকে রক্ষা করে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে তোমরা লিখবে বোতো সম্পর্কে সবাই কল্পনা করে যে জলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ আছে। 9 দাগের প্রশ্নে বলা হয়েছে গল্প কথকের চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও।
তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগলো? তো এই ক্ষেত্রে তোমরা এরকমভাবে উত্তর লিখতে পারো। গল্প কতকের চোখে বোতোর শারীরিক গঠনের পরিচয় দিয়ে এরকমভাবে লিখে একটা পয়েন্ট করবে। তো সেখানে লিখবে, নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা, ল্যাজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে যাওয়া, আর রঙটা হলো লাল বা গোলাপির দিকে। এরপর যে দ্বিতীয় প্রশ্নটা আছে, তো সেই ক্ষেত্রে তোমরা এইরকমভাবে উত্তরটা লিখতে পারো। বোতোকে দেখে আগন্তুক ছেলেটির ডলফিন বলে মনে হয়েছিল। পূর্ণিমার রাতে আমাজনের জঙ্গলে ডলফিন বা বোতো যেই হোক না কেন, তার সেটিকে দেখা ভাগ্যের কথা বলে মনে হয়েছিল। এরপর 9-5 দাগে বলা হয়েছে, যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্বটি কী লেখো। তো এক্ষেত্রে তোমরা লিখতে পারো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে যে রাত্রির ছবি ফুটে উঠেছে তাতে আকাশে ছিল বিরাট চাঁদ, নদী আর পরিবেশে ছিল অদ্ভুত স্তব্ধতা। সেই রাতে আমাজনে ছিল নৌকো উৎসব, তাই নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। আমাজনের জলের দেবতা বোতোর দেখা পাওয়ার জন্য এমনটা হচ্ছিল। বোতোর দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে মিনিট 2-এর মধ্যে সব নৌকোয় সেই সুখবর ছড়িয়ে পড়ে ও নৌকায় বাজনার আওয়াজ বন্ধ হয়ে যায়। নৌকা উৎসবের রাতে বোতোর দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। এরপর 9-6 দাগের প্রশ্নে বলা হয়েছে, বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল। বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল বোতো যেন তাকে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয়। এরপর 9-7 দাগের প্রশ্নে বলা হয়েছে, ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কী বোঝাতে চেয়েছিল। ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে তার বাবা মা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের ঘরবাড়ি, গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজনের কথা বোঝাতে চেয়েছিল। এর পরের প্রশ্ন অর্থাৎ 9-8 দাগের প্রশ্নে বলা হয়েছে, উবার কলকাতা সম্বন্ধে কী ধারণা হলো। তো এই ক্ষেত্রে উত্তরে তোমরা লিখতে পারো, উবার মতে কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদী নেই, শুধু বালির দেশ। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কলকাতা সম্পর্কে উবার ধারণাকে বদলে দিতে তুমি কি কি করতে চাও লেখো। তো এইটা তোমরা নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে উত্তরটা লিখতে পারো, তবুও আমি এখানে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য উত্তরটা দেখাচ্ছি। দেখো, কলকাতা সম্পর্কে উবার ধারণা বদলে দিতে আমি তাকে কলকাতার পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলি নদী দেখাতে পারি, তাকে ময়দান অঞ্চলের খোলামেলা জায়গা ও সবুজ গাছপালার কথা বলতে পারি। এতে কলকাতা নিয়ে উবার ধারণা কিছুটা হয়তো বদলাতে পারে। তারপর 9-10 দাগের প্রশ্নে বলা হয়েছে, কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা যে জগতে আগন্তুক ছেলেটিকে আহ্বান জানিয়েছিল তার বর্ণনা দাও। তো এই ক্ষেত্রে তোমরা উত্তরটা এরকমভাবে লিখতে পারো, কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা যে জগতে আগন্তুক ছেলেটিকে আহ্বান জানিয়েছিল সেটি ছিল ঘন সবুজ বন জঙ্গলে পরিপূর্ণ। সেখানে পাখি, প্রজাপতি, নদ নদী এইসব আছে, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি স্থান। সেখানে গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত সব ঋতুই ভালোভাবে বোঝা যায়। এর পরের প্রশ্নে অর্থাৎ 10 দাগের প্রশ্নে বলা হয়েছে, ঘটনার পাশাপাশি কারণ উল্লেখ করো। এখানে 1 নম্বরে যে ঘটনাটা দেওয়া আছে সেটা হলো, সামনের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। এর কারণ কি ছিল না, নৌকো উৎসবে বোতোকে আহ্বান জানানোর জন্য। এরপর 2 দাগের ঘটনাতে বলা হয়েছে, উবার ফিসফিস গলায় শুনতে পেলাম বোতো বোতো। তার কারণ কি ছিল না, উবা বলতে চাইছে বোতোকে দেখা যাচ্ছে। তারপর 3 দাগের ঘটনায় বলা হয়েছে, সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারিদিক থেকে গোল হয়ে প্রথম নৌকোটার কাছে ফিরে আসতে থাকে। এর কারণ কি ছিল না, বোতোকে দেখতে পাওয়ার সুখবর ছড়িয়ে পড়েছিল। এরপর 4 নম্বরে যে ঘটনা দেওয়া আছে সেটা হলো, জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা কয়েকদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। তার কারণ কি ছিল না, লেখকের চোখের মধ্য দিয়ে বহু দূরের কিছু সে দেখতে বা দেখার চেষ্টা করে। এরপর 5 নম্বরে যে ঘটনা আছে সেটা হলো, আরও কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম। এক্ষেত্রে যে কারণটা ছিল সেটা হলো, লেখকের আঁকা ছবিতে টিনের বড় বাক্সের মতো গাড়িতে গাদাগাদি করে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, ছোট জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। এই ছবি দেখে উবা তার মানে জানতে চায়। তখনই কিন্তু লেখক তার
স্কুলের বিষয়ে আরও বেশি কিছু বোঝানোর জন্য আরও ছবি আঁকতে থাকে। তো এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। আরও পরের ভিডিও নিয়ে আমি হাজির হব এই চ্যানেলে। তাই যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।